সামনের জীবনে যেন তোমার মতন একটা মেয়ে হয় আমার। আমাকে আর তো ভালো লাগছে না, তাই না? আমি এখন মন্দ হয়ে গেছি না? বোকার মতো কথা বলিস না। বলি ও কি কথা? তুই আমার মেয়ে হলি, আর কেউ আমার মেয়ে হতে পারে না? দুটো মেয়ে থাকে না মানুষের। ও এইটা তাহলে খুব ভালো। হ্যাঁ, আমি আর শিমুল দুই বোনে থাকবো। হ্যাঁ, কে শিমুল যার ভালো লেগেছে না এই কথাটা না? মায়ের মাথাটা না খারাপ হয়ে গেছে। কিচ্ছু মাথা খারাপ হয়নি শিমুল। কাকিমা খুব একটা কিছু ভুল বলেনি। এটা কি কোনো জীবন? কোন জীবনে আছিস তুই? আমরা এখানে প্রত্যেকে চাই যে তুই আর একটা সুন্দর জীবন পা, যে জীবনটা সম্মানের। হ্যাঁ ঠিকই, এ বাড়িতে থাকলে কাকিমার ভালো লাগবে, পুতুলের ভালো লাগবে। কাকিমাও তোকে খুবই ভালোবাসে, পুতুলও তোকে ভালোবাসে, পাড়ার সকলে তোকে খুব ভালোবাসে। কিন্তু সেটা তো শেষ কথা নয় শিমুল। এই বাড়িতে তুই প্রথমত এবং প্রধানত যার পরিচয় আছিস, এসেছিস, সেই পরাগ তোর স্বামী, সে তো তোকে ভালোবাসে না। সে তোকে খুন করে ফেলতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে। তুই কি ভাবছিস তুই এ বাড়িতে থাকলে কোনোদিন ওর ভালোবাসা পাবি? জীবনে পাবি না শিমুল, জীবনে পাবি না। আমি তোকে বলছি তুই মিলিয়ে নে। ঠিক বলেছে। আর তুমিও কিন্তু কখনো পরাগকে মন থেকে ভালোবাসতে পারবে না। আর একটা জীবনে শুধুমাত্র ভালোবাসা ছাড়া বাঁচা যায় না শিমুল, তুমিও পারবে না। हाँ एग्जैक्टली শিমুল, আমরা সবাই বলছি। और काकीमा भी तो परमिशन दिए छे। तुम नई जिंदगी जियो शिमुल, इसमें हम सबको बहुत खुशी मिलेगी। নতুন করে বাঁচা মানে আরেকটা বিয়ে করা নয়। হ্যাঁ, বৌমা তো ঠিকই বলেছে। নতুন করে বাঁচা মানে কি বিয়ে করা? বৌমা নিজের মতো করে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। ওর গান বাজনায় নাম হবে, ওদের দলকে সবাই চিনবে, সেটাই তো অনেক। বলি ও কি কথা বললি ছোট? দেখ, ও সমস্ত হলো সব বাইরের জীবনটা তা দিয়ে চলে, কিন্তু ভেতরের অন্তরের জীবনটা তা দিয়ে চলে না তো। তুই তো জানিস তোর দাদা আমাকে জীবনে কোনোদিনও ভালোবাসেনি। আর এই ভালোবাসাহীন সংসারী থাকতে থাকতে আমার ভেতরটাও কেমন বদলে গেছিল। আমার এখন মনে হয় যে ওই মানুষটা যদি আমাকে একটু ভালোবাসতে, আমাকে একটু সম্মান দেখাতে, তাইলে আমি হয়তো এমনটা খারাপ হয়ে যেতে পারতাম না। আজ যদি আমার মধ্যে এতটুকু বদল হয়ে থাকে, তা আমার এই বৌমার জন্য। শিমুল বদলেছে রে আমাকে ছোট। তাই আমি জানি যে ভালোবাসা মানুষকে কি করতে পারে। তাছাড়া এইটুকু একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল, সে নিজে দেখে বিয়ে করেনি, সে বিয়েটা সফলও হয়নি। তাহলে এখন কি করবে সে? সে ইচ্ছে করলে আরেকটা বিয়ে করতে পারে না। কেন পারে না? কেন পারে না বল আমায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই কবে কোন কালে বেদবাদের বিয়ে দিয়েছিলেন। তাইলে আজ এই সময়ে দাঁড়িয়ে আমরা মেয়েটিকে একটা অসফল বিয়ে থেকে বের করে একটা সফল বিয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারি না? কেন পারি না? যদি না পারি, তাইলে আমরা ওর কিসের শুভাকাঙ্ক্ষী হলুম রে? তাইলে তো আমি স্বার্থপর। তাহলে আমি কি করতে পারলাম ওর জন্য? আমি যদি শুধু নিজের সুবিধাটুকুই পেতে চাই, তাহলে কি আমি ওকে ভালোবাসি? বল দেখি। আপনাকে নতুন করে চিনছি কাকিমা। সত্যিই তাই, তোমাকে আজকে নতুন চেনা হলো গো।
তুমি দেখিয়ে দিলে কাকিমা যে আলোটা আলোটা নিতে জানতে হয়। মানুষের উপর যখন অনেক অনেক আলো পড়ে না, তখন মানুষ সবসময় আলোটা নিতে জানে না গো। সেই আলোয় অনেক সময় অনেকেই পুরো ছারখার হয়ে যায়, কিন্তু তুমি ভিতরে ভিতরে সেই আলোতে এতটাই স্নিগ্ধ হয়েছো, এতটাই উজ্জ্বল হয়েছো যে সেই উজ্জ্বলতায় আমরা পর্যন্ত ভেসে যাচ্ছি। हाँ काकीमा, हम सब तुम्हारे साथ हैं और शिमुल अगर नई शादी करना चाहे तो আমরা সেটাতেও তোমার সাথ দেব। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে আমার বৌমার ওই ডিভোর্সের কাগজ সই সাবুত করিয়ে দিতে চাই, আর ওর আমি বিয়ে দেব আমার নিজের বাড়িতে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তখন তো আর আমার বৌমা এই সম্পর্কে থাকবে না, তখন তো আমি ওকে মেয়ের সম্মানটুকু দিতে পারবো গো। আর আমি যদি এ বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের বউয়ের আবার বিয়ে দিতে না পারি, তাহলে আমার ছেলে পরাগ যে কুকর্ম করেছে, যে অপমান ওকে করেছে, সে যে ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, তার কোনো প্রতিবাদ হবে না। ও থানা, আইন কানুন এ সমস্ত তো সব বাইরের শাসন গো, বাইরের শাসন। কিন্তু অন্তরের শাসন, ভেতরের শাসন হবে এইটে। মা গো, সব সংস্কার ভুলে যেতে হবে, সব ভুলে যাও মা। আমি জানি, আমি জানি তো ওই যে যে ছেলেটি তোমায় ভালোবাসে, তুমিও যাকে ভালোবাসতে, আমি বুঝি গো মা। নতুন সংসারে এসেছো বলে তুমি আর কখনো তার দিকে পেছন ফিরে তাকাও নি। এখন আমি বলি কি, যা তুমি ফেলে এসেছো, যা তোমার পরম ধন, এইবার তার দিকে পেছন ফিরে তাকাও। একটা কথা বলো আমাকে, যে তোমাকে মেরে ফেলতে চায়, তার চেয়ে যে তোমাকে জীবন দিতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, তার দাম বেশি নয় কি? তাহলে যা করার অবিলম্বে করতে হবে, আর দেরি করা যাবে না। দেখ, আমার কিন্তু মনে হয় না যে তোর বউ খুব সহজে তোকে ডিভোর্সের নোটিশটা দেবে। দেখো, এই বাড়িটা আগে আদায় করবে, দখল করবে, তারপর কিছুদিন সময় নেবে, তারপর ও যা করার করবে। কারণ ওর তো কোনো তাড়া নেই, ওর তো কিছু কমেও যাচ্ছে না। ও বাইরে গিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখাও করছে, মেলামেশাও করছে, আর এদিকে বাড়িতে দাপটও দেখাচ্ছে, আর মাকে তো পুরো হাতের মধ্যে করে নিয়েছে। ওর কিসের অসুবিধা? ওর তো কোনো অসুবিধা নেই। গতিকটা কিন্তু খারাপ হচ্ছে তোর দাদা। সকলের সামনে বাড়িতে তো তুই সন্দেহভাজন হয়ে গেছিস, অবশ্য শুধু তুই তো না, তোর সঙ্গে আমিও হয়ে গেছি। আর এদিকে বাড়ির বাইরেও তোর কোনো জীবন নেই। দেখ, তুই তো এই বিয়েটা করেছিলিস কারণ তুই সুখে শান্তিতে সংসারটা করবি বলে, সেটাও তুই করতে পারছিস না। তুই যে তোর বউয়ের থেকে সহচর্য পাবি, সেটাও পাচ্ছিস না। তাহলে তুই নিজেই ভাব যে তুই কত বড় লুজার। একবার সেটা ভেবে দেখেছিস? এখনো সময় আছে দাদা ভাই, ওই বিষধর সাপের হাত থেকে নিজেকে বাঁচাও। সেটাই, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে কি করে কি করব। হ্যাঁ, তুই লয়ারের সঙ্গে কথা বল, আলোচনা কর, দেখ না লয়ার কি বলে। না না, কিন্তু এখন তো মেয়েদের হাতে অনেক ক্ষমতা। আমি শুনেছি যে মেয়েরা যদি না চায় তাহলে চট করে ডিভোর্স পাওয়া যায় না। তাহলে তুই তোর মতো থাক, এসব ভেবে তুই নিজেকে সান্ত্বনা দে। শোন, তুই এইভাবে রিয়াক্ট করিস না, তুই প্লিজ আমার পাশ থেকে চলে যাস না পলাশ, প্লিজ। শোন, আমি যা বলবো তুই কোনোটাই শুনবি না, আর এদিকে সবসময় বলবি যে আমার পাশে থাক পাশে থাক। দুটো তো একসঙ্গে হতে পারে না। শোনো দাদা ভাই, এক কাজ কর, আজকে বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে মায়ের সাথে একটুখানি বসো। সামনের রোববার যে আশীর্বাদটা রয়েছে সেটা নিয়ে কথা বলো, কারণ সবার কাছে এটা পরিষ্কার হতে হবে যে মা দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছে। আর এই বিয়েতে শিমুলকে ইগনোর করিয়ে দাও। না, কিন্তু ইগনোর করাবোটা কি করে? আমার সঙ্গে তো কথাবার্তাটাই নেই। মাকে বলো, আর সবাই দেখুক যে আমার বিয়েতে ওর কোনো উৎসাহ নেই। আর তারপরে সবাই দেখবে যে এই মেয়ে অন্য একটা ছেলেকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। আর শুধু তাই নয়, এরপরে সবাই দেখবে যে এই মেয়ে এত অসভ্য, এত খারাপ যে তোমাদের প্রপার্টিগুলো নেওয়ার জন্য ও ভেতর ভেতর খুঁটি সাজাচ্ছে।
একদিন না একদিন তো দেখবেই লোকে, তখন মেলাতে পারবে। তাই এখন বলছি, সময় নষ্ট না করে যা করার তাড়াতাড়ি করো। একটা কাজ করি, তোমাদের বিয়ের কথাটা আমি আজকে গিয়ে মার সঙ্গে সন্ধেবেলা বলছি। তবে মা তো আজকাল আমার সঙ্গে কথাই বলতে চায় না। আমি যতক্ষণ বাড়িতে থাকি না ততক্ষণ তো শিমুলের সঙ্গেই কথা বলি, আবার আমি যখন বাড়িতে থাকি তখনও দেখি শিমুলের সঙ্গেই কথা বলি। মানে শিমুলের সঙ্গে মা না একটা অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়ে গেছে। এই রাগ তোর অবিচ্ছেদ্য বন্ধন। ও মাকে হাত করেছে এইভাবেই, আমাদের সঙ্গে দেখা করতে দেয় না। যদি আমরা মাকে উল্টো কথা বলি তাই চল। এসব কেন করছে তুই সেটা বুঝতে পারছিস না? কি কারণ? এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। কারণটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা ও দখল করতে চায় মাকে ক্যাশ করে। কিন্তু একটা কথা আমিও বলে দিচ্ছি, দুজনেই শুনে রাখো, আমার নামও পরাগ ব্যানার্জি। এত সহজে আমি এটা হতে দেব না। সেই গুড়ে বালি, আর এই বালিটা ঢালবো আমি। তোমরা যে কি সব কথা বলা শুরু করলে আমি না সত্যি বুঝতে পারছি না। আমরা কি এসব বলার জন্য এখানে বসে আছি মা? তুমি জানো এখন তোমার কত কাজ আছে। তোমার ছোট ছেলের বিয়ে দিতে হবে মা, আর তুমি নিজে কিন্তু এই বিয়ে ঠিক করেছিলে, তাই সেই কথা থেকে তুমি সরে আসতে পারো না। তোমাকে তো দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে বলো। আর দেখো এখনো কিন্তু কোনো প্রমাণ হয়নি যে তোমার ছেলেরাই এই কাজ করেছে। আর প্রতীক্ষা যখন সব জানার পরেও পলাশকে বিয়ে করতে চাইছে, তখন তোমার দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেওয়া উচিত। দেখো না মা, হয়তো প্রতীক্ষা এলে তোমার ছোট ছেলেও ফিরবে। জীবনেও ফিরবে না, কখনো ফিরবে না। সে আশা করো না। ছোট ছেলে একেবারে ওর মনের মতো বউ পেয়েছে। এ যা বলে ও তা বলে। আর ওই প্রতীক্ষাকে কম ভেবো না, কম ভেবো না, কিন্তু সাংঘাতিক মেয়ে। থাক থাক, ওসব কথা পরে হবে। কম বলি বৌমা, আমার কথা তুমি মানলে কি মানলে না? না মা, এই কথাটা মানার নয়। আমি একটা বিবাহিত মেয়ে। দেখো শতদ্রু একটা ফ্রেশ মেয়ে পেয়ে যেতে পারে। শুধু শুধু আমার মতো একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে ও কেন বলো তোর জীবনে চাপ নেবে? ওরও তো আত্মীয় স্বজন আছে, তারা তো নানান কথা বলতে পারে ওকে। আর মা, যেটা একবার হয়নি সেটা হওয়ার নয়, তাই এই কথা তুমি বলো না। তবে হ্যাঁ, তুমি যে আমার জীবন নিয়ে এতটা ভেবেছো, তার জন্য মা আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। এটা আমার কাছে একটা বড় উপহার। কিন্তু এটা তো হওয়ার নয়। তার থেকে বরঞ্চ চলো না আমরা একে অপরকে বেঁধে রাখি, আমরা নিজেদেরকে একটু বেঁধে বেঁধে রাখি। আর আমরা বরঞ্চ চেষ্টা করি, বুঝলে, চেষ্টা করি যাতে পুতুলদির একটা বিয়ে দিতে পারি। তোমার ছোট ছেলের বিয়ের পর যদি পুতুলদির একটা বিয়ে দিতে পারি না, আমার নিজের মনেরই খুব শান্তি হয় মা। আমার খুব শান্তি হয়। এটা একটা খুনের বাড়ি, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। বড় স্বার্থপর রে তুই, অপু তুই বড় স্বার্থপর, বড় স্বার্থপর তুই। বলে কিনা থাকতে ইচ্ছে করে না, এক কথায় কি করে বলে দিলি যে থাকতে ইচ্ছে করে না? এই বাড়িতে থেকেই তো এতকাল বড় হলি, এই বাড়িতে থেকেই তো তোর মায়ের হাড় মাস ক্ষয়ে গেল তোকে সেবা করতে করতে, এখন বউয়ের হাড় মাস ক্ষয়েছে। বলে দিলি এত সহজে থাকতে পারবি না, এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না? যা না, যা যা, একবার বিয়ে হয়ে যা, টের পাবি কত ধানে কত চাল। মা, তুমি কিন্তু এমন করে কথাগুলো বলতে পারো না। এই এক্ষুনি তুমি আমাকে কি বলছিলে? অন্য বিয়ে করে আমি সুখে থাকবো। তো তুমি
তুমি একটু ভেবে বলো তো, কি গ্যারেন্টি আছে যে আমি অন্য বিয়ে করে সুখে থাকবো? তার তো কোনো গ্যারেন্টি নেই, বলো। আমার বেলায় বলছো আমি সুখে থাকবো, আর পুতুলদের বেলায় বলছো কত ধানে কত চাল। এটা তো এক কথা হলো না মা। কেন ওকে কথা বললুম বোঝনে বৌমা? ওই যে আমার মেয়েটা যে 5 জনের মতো নয় গো। ও কথা আর বলো না কাকিমা, কি সুন্দর গান গায় তোমার মেয়ে, আর 5 জনের থেকে অনেক দিকে অনেক এগিয়ে আছে তোমার মেয়ে। তবে আজকে আমরা অবাক, আমরা মুগ্ধ হয়ে গেছি কাকিমা। আজকে যে তোমার পরিচয় পেলাম, এটা তো আগে কখনো পাইনি। মাথা নত হয়ে আসছে আমাদের। তোমার শতকোটি প্রণাম। এতদিন যে মানুষটাকে আমরা চিনতাম, আজকে একদম অন্য একজন মানুষকে দেখছি। সত্যি এটা এটা আমাদের মনে থেকে যাবে কাকিমা। সত্যি। हाँ काकीमा, अब ना तुम्हाके और शिमुले सासू माँ बोले सिर्फ मने হয় না, ऐसा लगता है कि তুমি আমাদের আপনা কেউ আছো। হ্যাঁ, বৌমার উত্তর আমার খুব ভালো লেগেছে। সত্যিই তো, একবার যা হয়নি, দুবারের বার যে সেটা ঠিক হবে তার তো কোনো মানে নেই। কত ভালোবাসা দেখেছি, কত সম্পর্ক দেখেছি, বিয়ে হলেই শেষ হয়ে যায়। এক ছাতের তলায় আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি করে। তেমনও তো হতে পারে। বৌমার এই প্রস্তাবে সায় দেওয়া একদম উচিত নয়। বুঝলুম, তোর কথা কোনো আমি বুঝি রে ছোট। তোর এক জায়গায় লাগছে তো সংস্কার, সংস্কারে লাগছে তো। তো সংস্কারে লাগছে যে বাড়ির বউ, তাকে এই বাড়িতে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবার কথা বলছি, তা কি করে হয়? হাজা হোক খাজা হোক, স্বামী তো স্বামী, তার সঙ্গেই থাকতে হবে। তাই ভাবছিস তো? তো আমি যে আর তেমন করে ভাবি নে ছোট। আমি জীবনে যে ভুল করেছি তার জন্য আমি যদি এখন পস্তাতে পারি, তাহলে আমি চাই নে আমার বৌমা এই ভুল করে একইভাবে ওর জীবনে পস্তাক। বেশ, আমি জানিয়ে রাখলুম, আমি তোমাদের সবাইকে আমার মতখানা জানিয়ে দিলুম। এরপর বৌমা যদি কোনোদিনও তার মত বদলায়, আমি সেই মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়বো গো মা। আর ঠাকুরের কাছেও আমি এই প্রার্থনাই করি যে আমার বৌমা যেন খুব শিগগির তার মতখানা বদলায়। তোমার কাছে কিচ্ছুটি চাই না আমি। আমি শুধু চাই যে এই পৃথিবীতে সকলের যদি সুখে থাকার অধিকার থেকে থাকে, তোমারও সুখে থাকার অধিকার আছে। আমি চাই তুমি সুখে থাকো বৌমা, ভালো থাকো। যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি সংসার করো, এটা আমি চাই। ও মা রে, মানুষের জীবন আর কদিনের গো? ওই মৃত্যুর পরে কি আছে আমরা তো কেউ জানি না, দেখতে চাইনি কখনো। তাইলে যে কটা দিন বাঁচা, তুমি বা ভালোভাবে বাঁচবে না কেন বলো? না না, শিমুলের এই অ্যাটিটিউড আমি একদমই সাপোর্ট করতে পারছি না গো। দূর। যা বলেছো, আমিও না। সত্যি কথা বলতে কি, কালকে না প্রথমবারের জন্য শিমুলের ওপর খুব রাগ হয়েছে, জানো তো। মনে হচ্ছে যে ওদের এই ব্যাপারে না ঢুকলেই ভালো হতো আমাদের। हाँ, मैंने तो मन ही मन सोच लिया कि আমি ওর সাথে আর বাতই করব না। তুই কি রে? আমরা কেউই কথা বলবো না। দরকার নেই গানের দলের, দরকার নেই কিচ্ছুর আমাদের। কি অদ্ভুত একটা মেয়ে। হ্যাঁ, ওর জন্য এত কিছু করলাম, থানায় গেলাম, ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, তারপর কিনা এমন একটা সিদ্ধান্ত নিল যাতে আমরাই দোষী প্রমাণিত হয়ে গেলাম। অদ্ভুত, যেন আমরা গিয়ে বড় একটা অপরাধ করে ফেলেছি। আচ্ছা, শিমুলের এত ভালো মানুষই দেখানোর কি দরকার ছিল বলো তো? সত্যি মনে হচ্ছে এসবের মধ্যে না ঢুকলেই ভালো হতো আমাদের। पहले কি করে বুঝবো বলো তো? খट्टा আম আর দুধের মিলাवट হয়ে যাবে, দুধ তো কাটবেই না। पहले বুঝলে কি আর এই কাম করতাম?
ভালো বলেছে, আমি ডাকিনি তো আজকে, একবারও আসতে বলিনি। কিন্তু ও বলেছিল মনে আছে যে লক্ষ্মী পুজো করবে, আমাদের সবাইকে বলবে, ডাকবে। কই এখনো তো কিছু যোগাযোগ করেনি। कौन सा मुंह लेके कांटेक्ट করবে বলো তো? उसको तो मालूम है ना कि আমরা গুस्सा আছি। ভালোই হয়েছে যোগাযোগ করেনি, খুব ভালো হয়েছে। যোগাযোগ করতে আসলে আমরাও চারটে কথা শোনাতাম, ওরও সেটা ভালো লাগতো না, আমাদেরও ভালো লাগতো না। অদ্ভুত লাগছে, একজন অপরাধীকেও বাঁচিয়ে দিল। কি না পরাগ ওর স্বামী, স্বামী শব্দটার প্রতিও কি ওর এতই ভালোবাসা? তুমি ভেবে দেখেছো শতদ্রুকেও কতটা ইগনোর করে, কতটা কষ্ট দেয়? দেখো এরকম একটা আনসাকসেসফুল ম্যারেজের পর ও যদি চাইতো, ও কিন্তু শতদ্রুর কাছে ফিরে যাওয়ার কথা একবার হলেও ভাবতো। সেটা কিন্তু একবারের জন্য ভাবে না। ইনফ্যাক্ট শতদ্রুর সঙ্গে যখন দেখা হয় তখন ঠিকমতো করে কথা অবধি বলতে চায় না। कभी कभी শিমুলকে একদমই বুঝতে পারি না, সচ মে। তবে আমি একটা কথা বুঝেছি, শিমুল পরাগকে ছেড়ে কখনোই কোথাও যাবে না। এই যে ও সবসময় বলে না যে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার আছে, সেই জন্যই থাকবো, পুরোটা কিন্তু তা নয়। মানে শুধু থাকা খাওয়ার জন্য নয়, আমার তো মনে হয় পরাগকে চোখের সামনে ও দেখতে পাবে বলে ও যেতে চায় না। ভাবতেও অবাক লাগে, যে মেয়েটা শতদ্রুর মতো একটা ছেলেকে ভালোবেসেছে, তার পরাগের প্রতি এত ভালোবাসা, এত প্রেম আসে কি করে? সে থাকে কি করে ওরকম একটা ছেলের সঙ্গে? কে জানে। আজকে না শিমুলকে নিয়ে যত আলোচনা করছি তত একেবারে বিরক্ত লাগছে। বিপাশা দি, কি ব্যাপার তুই? কি করে জানলে আমরা এখানে আছি? फिर तुम्हारा हस्बैंड तुम्हें घर से निकलने दिया?